সাসপেন্স। টেনিদার সৃষ্টিকর্তা নারায়ণ গঙ্গোপাধ্যায় মূলত কিশোর সাহিত্যের জন্যই জনপ্রিয়। জন্মেছিলেন 1918 খ্রিস্টাব্দে, ছিলেন বাংলা সাহিত্যের অধ্যাপক। 1970 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। এখন শুনলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প বুদ্ধির বাইরে, যেটা আমরা পড়ছি আনন্দ পাবলিশার্সের নির্বাচিত ভূতের গল্প সংকলনটি থেকে। প্রধান চরিত্রে লেখক, দোকানদার এবং প্রিয়না। গল্প পাঠে দ্বীপ। শুরু হচ্ছে বুদ্ধির বাইরে। বিজ্ঞানের চোখে ভূতের অস্তিত্ব অচল। পাড়াগাঁয়ে ভূতের ভয় থেকে প্ল্যানচেট, মিডিয়াম তত্ত্ব, রাত বিরেতে সম্ভব অসম্ভব ছায়ামূর্তি দেখে চমকে ওঠা, এসব অনেক কিছুই তর্কের উপাদান যোগায়। ভৌতিক অস্তিত্ব ঈশ্বরের মতোই নানা মতবাদে বিবর্তিত। সেখানে আস্তিক, নাস্তিক, স্কেপটিক বা অ্যাগনস্টিক কারোরই অভাব নেই। সোজা কথায় যুক্তির জগতে ভূতের জায়গা নেই। ভূত মানতে গেলে চোখ বেঁধে পিছু হটতে হয় একেবারে পেলিওলিথিক আদিম যুগে। অশরীরী তত্ত্বে যারা বিশ্বাস করেন তাদের সঙ্গে আজ আর তর্ক চলবে না। চরম নিষ্পত্তির জন্য হাতাহাতি করতে হবে। তবু সব বৈজ্ঞানিক তত্ত্বতর্কের মধ্যেও একটা কিন্তু থেকেই যায়। এমন কতগুলো প্রশ্ন ওঠে যাদের উত্তর মেলে না। তার মানে এই নয় কোনদিন তাদের উত্তর একেবারেই পাওয়া যাবে না। হয়তো বিজ্ঞানের ব্যাপ্তি একদিন সবকিছুর বিশেষ সমাধান করে দেবে, কিন্তু যতক্ষণ তা না হচ্ছে ততক্ষণ কতগুলো বিচিত্র ঘটনা আমাদের মনকে নানাভাবে আন্দোলিত করতে থাকবে। এইরকম একটি ঘটনা এখানে আমি বলবো। এটা ভূতের গল্প কিনা জানি না, চোখ কিংবা মনের ভুল কিনা সে সম্বন্ধে কোনো রায় দিতে আমি প্রস্তুত নই। শুধু যা ঘটেছে সেইটুকুই আমি বলব। যার যা খুশি তিনি সেইভাবেই এগুলোকে ব্যাখ্যা করতে পারেন। শুধু একটা কথা জানিয়ে রাখি, এগুলো ঘটেছে সম্পূর্ণ খোলা এবং অপ্রস্তুত চোখের সামনে। গাঁজা বা মদের কোনো প্রভাব এসব ক্ষেত্রে ছিল না। 12-13 বছর আগের কথা। তখন পশ্চিমবাংলার একটা ছোট গ্রাম থেকে আমি শহরে ডেইলি প্যাসেঞ্জারি করতাম। সাইকেলে করে আসতে হতো 8 মাইল দূরের স্টেশনে। একটা ছোট দোকানে সাইকেল জমা রেখে আমি ট্রেনে উঠতাম। সন্ধ্যার গাড়িতে ফিরে আবার সাইকেল চলে আসতাম। আমরা বললুম এই জন্য যে ডেইলি প্যাসেঞ্জারি করতুম দুজনে, আমি আর প্রিয়নাথ। মুন্সিফ কোর্টে চাকরি সেরে 5টা নাগাদ প্রিয়নাথের সাইকেল রিপেয়ারিং শপে এসে আমি আড্ডা দিতাম, চা খেতাম। তারপর 7টায় দোকান বন্ধ করে 7:22 ট্রেন ধরতাম। কোনো একজনের বাড়ি ফেরবার খুব বেশি তাগিদ না থাকলে ছিল এই আমাদের দৈনন্দিন প্রোগ্রাম। স্টেশন থেকে আমাদের গ্রামের প্রায় সীমানা পর্যন্ত ছড়িয়েছিল একটা অনুর্বর কাঁকর মাটির মাঠ, যাকে বলে ব্রহ্মডাঙ্গা। জেলা বোর্ডের রাস্তাটা ঢেউ খেলানো মাঠের ভেতর দিয়ে চড়াই উতরাইয়ে চলে গেছে। কোথাও কোথাও 20-22 ফুট পর্যন্ত উপরে উঠেছে দুধারে ঢাল জমি ছাড়িয়ে। পথের পাশে 1.5-2 মাইলের মধ্যে কোনো গ্রাম নেই, শুধু এলোমেলো খনিমনসা আর আকন্দের ঝোপ ছড়িয়ে আছে। এককালে মাঠটা ডাকাতির জন্য বিখ্যাত ছিল। 500 বছরের ভিতরে ওসব উপদ্রবের কথা আর শোনা যায়নি, কিন্তু তবুও একা এ পথে ফিরতে সন্ধ্যার পর গা ছমছম করত। একটা ভূতের কাহিনীও যে মাঝে মাঝে কানে আসতো না এমন নয়, কিন্তু ও ভয়টা কোনোদিন আমাদের মনে যে এতটুকু ছাপ ফেলেছে তা নয়, অন্তত সচেতনভাবে তো নয়। সেদিন কোর্ট থেকে বেরিয়ে কতগুলো সরকারি কাজ সেরে নিতে
আমার রাত হয়ে গেল। প্রিয়নাথের দোকানে আসতে তার ছোকরা চাকরটা জানালে যে আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে থেকে যথা নিয়মে 7:22 ট্রেনই ধরেছে প্রিয়নাথ। আমার মনটা দমে গেল। শুধু একা ফিরতে হবে বলেই নয়, দিনটাও দুর্যোগে। একটু আগেই মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, সেই সঙ্গে আকাশ ছেঁড়া বাজের ডাক। বৃষ্টিটা আপাতত থেমেছে বটে, কিন্তু আকাশ এখনো ঘন মেঘে একটা আলকাতরার আস্তরণ দিয়ে যে কোনো সময় ঝমঝম করে নেমে পড়তে পারে। এরই মধ্যে রাত 9টার পরে ওই সীমাহীন কালো মাঠটার ভেতর দিয়ে একা 8 মাইল সাইকেলে করে আমায় ফিরতে হবে। কারণ সন্ধ্যের পর স্বভাবতই নির্জন পথটাতে এই বৃষ্টি বাদলের রাতে যে কোনো সহযাত্রী মিলবে এ আশা করাই বিড়ম্বনা।